আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার এনসিটিবি মডেল টেস্ট 1 কে সুন্দর করে বিস্তারিত আলোচনা করব ক্লাস নিউ 9 নিউ 10 ফরম 2025। তার মানে নতুন কারিকুলাম থেকে আপনারা যারা ক্লাস 9-10 এ আছেন তাদের জন্য এই সুন্দর পদ্ধতি এবং লাইন বাই লাইন অনুবাদ সহ এবং আপনারা ভোকাবুলারি লাইব্রেরি অংশে একটা 3টা অংশে সুন্দরভাবে তথ্য পাবেন। সেই সাথে মাল্টিপল চয়েস উত্তর করার মজাদার তথ্য এবং কৌশলগুলো মনে রাখার সুন্দর তথ্যগুলো পাবেন এবং এটা সব বিস্তারে আপনাদেরকে বোঝাবো। এবং যে প্রশ্ন থাকে 10-এর ভিতর 10, এই প্রশ্নগুলো আপনি কিভাবে উত্তর বের করবেন এর ব্যাখ্যা সহ আপনারা সুন্দরভাবে জানবেন। এই পার্টে একটা প্রশ্নের কিওয়ার্ড থেকে আপনি উত্তর বের করবেন, মুখস্থ করার কিছু না, এবং কিভাবে লিখবেন সেই দুর্দান্ত পদ্ধতিটা দেখবেন। এবং সেই সাথে আনসিন উত্তর কিভাবে করবেন, এর ফিল ইন দ্য গ্যাপ কিভাবে বের করবেন। এবং মজার ব্যাপার হলো আপনি এমন কাজের আপনাকে সামারি শেখানো হবে যাতে আপনি 10-এর ভিতর 10ই পাইতে পারেন, সেরকম ম্যাচিং আপনাকে গ্রামাটিক্যাল আইটেমে দেখানো হবে। তার মানে আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাতে কলমে দেখাবে, আর আপনি একটা রিয়ারেন্স পড়ার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে রিয়ারেন্স কিভাবে লিখতে হয় এই ফরম্যাট দিয়ে সুন্দরভাবে আপনারা রাইটিং পার্টে আপনারা প্লে স্টোরি থেকে দেখতে পারবেন। এবং একটা রিয়ারেন্সের মাধ্যমে আপনি এই 5টা বিষয় আয়ত্ত করতে পারবেন। শুধু জানবেন না, আপনি পাণ্ডিত্য অর্জন করার মতো একটা গ্রামাটিক্যাল আইটেম এবং এভাবে জানবেন। এবং আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও আপনারা এই পার্টগুলো দেখতে পারবেন। এবং একটা কবিতার 2টা অংশ থাকবে, একটা কোশ্চেন থাকবে, সামারি, এবং সামারি দেখার মজার কৌশলগুলো আপনারা জানবেন। এগুলো খুব ইজিভাবে এই দেখুন হাতে কলমে আপনাদেরকে সুন্দরভাবে আমাদের এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনারা সুন্দরভাবে জানতে পারবেন। এবং আপনি কমপ্লিটিং হিস্টোরি কিভাবে লিখবেন, কোন ফরম্যাটে লিখবেন সেটা আপনাকে সুন্দরভাবে দেখানো হবে। এবং মজার ব্যাপার দেখুন, কমন ডায়লগ, আপনি যে কোনো একটা ডায়লগ গুড সাইড এখানে যে ফরম্যাটটা দেওয়া হয়েছে, আপনি যদি এই ফরম্যাটের মানে এই অংশ নিচেরটা আর উপরে যা আছে কোনো কিছু চেঞ্জ করবেন না, শুধু এই সাবজেক্টের জায়গায় আপনি বিষয়টা বসাবেন। যেমন আপনাকে বলা হলো লার্নিং ইংলিশ, আপনি এই জায়গা দেন অর্থাৎ আই এম ফাইন টু, অর্থাৎ ডু ইউ হাউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, কোনো কিছু লেখা দেন না, যা আছে তাই। আর আপনি যা পারেন এই মাঝে 1 থেকে 2 জোড়া আপনি সংযোজন করলে এখানে 10-এর ভিতর 10 আপনার হয়ে গেল। তার মানে একটা কমন ডায়লগ পদ্ধতি আপনি এখানে জানবেন। আবার সেই সাথে আপনার ব্যাড সাইড সম্পর্ক জানবেন। যেমন এয়ার পলিউশন, আপনি এখানে একই লেখেন আই এম ফাইন টু, ডু ইউ নো অ্যাবাউট দ্য ইফেক্ট অফ এয়ার পলিউশন, যে প্রশ্নতে একই ফরম্যাট এবং কোনো ঝামেলা নেই। এবং সেই সাথে আপনি এই এয়ার পলিউশন সম্পর্কে আপনার দক্ষতা অনুসারে 1 থেকে 2 জোড়া লিখুন, তাহলে আপনি 10-এর ভিতর 10 পাবেন, সেই ফরম্যাটটা জানবেন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা হলো আমরা ক্লাস 9-10 এর অর্থাৎ এনসিটিভি মডেল টেস্ট 1 দেখাবো। দ্রুতই আমাদের পার্ট 2 আসতেছে, সেই প্রত্যাশা রাখি। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের এটা ধীর স্থিরভাবে পার্ট আপনার অংশ এবং আপনার লিসেন ভিত্তিক দেখুন, তাহলে আপনি অনেক কিছু জানবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের পার্ট এবং প্লে স্টোরি দেওয়া আছে, প্লে স্টোরি অনুসারে পার্ট বাই পার্ট দেখুন এবং লেসন দেখুন, তাহলে আপনি অসাধারণ জ্ঞান অর্জন করতে পারবেন আমাদের এই ফেসবুক পেজ থেকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনার এই সুদূর জ্ঞান অর্জনের আজ আমি আলোচনা করব অর্থাৎ সিন কম্প্রিহেনশনের এর ফার্স্ট সিন প্যাসেজ এর এই কোশ্চেন নম্বর 1 কিভাবে লিখতে হয় এর দুর্দান্তভাবে দেখাবো। আর এই প্রশ্নগুলো আমি পড়ছি না, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর মজার ব্যাপার হলো এগুলো আমি পড়ছি না, আপনাদের প্রতিটা লাইনের সাথে বাংলা সুন্দরভাবে অনুবাদ করে দেওয়া হয়েছে, আপনারা এগুলো একটু দেখবেন, তাহলে অন্য প্রশ্নের অংশগুলো খুব ইজিভাবে বুঝবেন। তারপরও আমি এক লাইন আপনাদের বলছি, দেখুন 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। এর মানে হচ্ছে যে দেখুন 26শে মার্চ, এই 26শে মার্চ আমাদের জাতীয় দিবস, এই কমার এটুকু আমাদের জাতীয় দিবস, এরপরে সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব, এই যে অর্থাৎ ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় রাষ্ট্র উৎসব, এইভাবে ভাগ করে আপনাদের দেওয়া আছে। এইরকম আপনারা এগুলো একবার একটু ভালোভাবে দেখুন, এভাবে আপনারা পজ করে এই অনুবাদগুলো একবার দেখুন, তাহলে খুব ইজি হবে, এগুলো আপনারা ইজিভাবে পারবেন আশা করি। এবং শেষে আরেকটা দেখায়, দেখুন সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি। দেখুন দেশের অন্যান্য স্থানেও অনুরূপ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই প্রতিটা লাইনের অনুবাদ ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে ভোকাবুলারি লাইব্রেরিতে এই অপশনে আপনাদের ওয়ার্ড দেওয়া হয়েছে, বাংলা মিনিং দেওয়া হয়েছে, সিনোনিম দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে, এইগুলো আপনাদের আয়ত্ত করতে হবে। তাহলে আপনি যে কোনো ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে, যে কোনো আপনি সামারি লেখার ক্ষেত্রে, যে কোনো বিষয় এই ওয়ার্ডগুলো মাঝে ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন সে পদ্ধতি আপনাদের শিখাই দেওয়া হবে। আর এইগুলো ইউজ করার জন্য আপনার কিছু আয়ত্ত করতে হবে, আয়ত্ত না করলে হবে না। এইবার আমরা মূল টপিকে আসি। আপনার এই যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ, অর্থাৎ বিকল্প থেকে আপনার সঠিক উত্তরটা বেছে, এখানে আপনাদের মার্ক থাকবে 7টা প্রশ্ন থাকবে 7 নাম্বার। এইটা কিভাবে করবেন এর ব্যাখ্যা সহ বিভিন্ন বোর্ড পরীক্ষার আছে, এইটা আমি মজা করে শিখাচ্ছি, একটু দেখুন। প্রথম আছে আপনাকে প্রশ্ন, যেহেতু আপনি প্যাসেজটা পড়ছেন, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং
অব হোমেজ, এই হোমেজ শব্দের নিকটবর্তীর অর্থটা কি? এখানে মজার ব্যাপার দেখুন, এখানে লেখা আছে আর্নেস্টনেস অর্থাৎ হাউস অর্থাৎ রিভারেন্স এবং মডেস্টি। এর ভিতর এখানে দেখা আছে দেখুন এই হোমেজের মানে হচ্ছে কি, অর্থাৎ কোনো কিছু যে উত্তর দেওয়া আছে যে ব্যাখ্যাটা আপনি সুন্দরভাবে, হোমেজ শব্দটি কাউকে সম্মান বা শ্রদ্ধা প্রদর্শনের একটি রুচিশীল উপায় বোঝায়, তার মানে শ্রদ্ধা করা পেটে। তাহলে এইখানে এই আর্নেস্ট মূল শব্দ হলো আর উপার্জন করা, তাহলে তো সম্মান তো উপার্জন হয় না, বাড়ু হয় না, তারপরে মডেস্টি এটাও হয় না, তাহলে শ্রদ্ধার ক্ষেত্রে এই যে রিভারেন্স কথাটা গভীর শ্রদ্ধা, তাহলে এই হোমেজের মানে হচ্ছে গভীর শ্রদ্ধা, এই 3 নাম্বার রিভারেন্স উত্তর। তাহলে এটার মূল কথা হচ্ছে এই হোমেজ শব্দের অর্থ হলো শ্রদ্ধা করা, তাহলে শ্রদ্ধা করা তো অর্থ আয় হয় না, বাড়েও হয় না, মডেস্টি এটাও হয় না, তাহলে দেখা যাচ্ছে ব্যতিক্রম একটা ওয়ার্ড আছে এইটাও, অর্থাৎ রিভারেন্স। তাহলে আপনি এই শব্দটা বের করে নেবেন। 2 নাম্বার হচ্ছে দেখুন হুইচ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এনথিউসিয়াজম। এই এনথিউসিয়াজমের এর অর্থ আমি এখানে সুন্দরভাবে দিয়েছি। দেখুন এই যে এনথিউসিয়াজম মানে কি, প্রবল কৌতূহল বা আগ্রহ। দেখুন এই কয়টা অর্থে ব্যবহার হয়, আপনার এগুলো মনে রাখতে হবে। তাহলে দেখুন আমরা এখানে কি দেওয়া আছে, তাহলে প্রবল আগ্রহ তো নেগেটিভ অর্থ হয় না, যেমন আনউইলিংনেস, যেহেতু নেগেটিভ আছে তাহলে এই শব্দটা আমরা অটোমেটিক কি দেবো, 100% বাদ দেবো। তারপরে ইন্টেননেস শব্দটাও হয় না, এটাও আমরা বাদ দেবো। তারপরে এন্টারটেইনমেন্ট মানে বিনোদন, এটা হলো বিনোদন বলতে কোনো কিছু বিনোদন করা, অর্থাৎ মিডিয়াতে এরকম অর্থে ব্যবহার হয়। তাহলে দেখা গেল আপনি যদি দুইটা যদি বাদ দিতে পারেন তাহলে থাকলো এই দুটা। এবার এই দুইটার ভিতরে আপনাকে একটু বিশ্লেষণ করলে ইজি ভাবে পাবেন। দেখুন যে কোনো শব্দের শেষে যদি এম থাকে, এটা শব্দটা নাউন ব্যবহার হয়, আর এই শব্দর প্রতিটা শব্দটি নাউন। তাহলে আমাদের থাকলো ইন্টেননেস এইটা, আর হলো কি অর্থাৎ ডেডিকেশন। তাহলে দেখুন এখানে ব্যাখ্যাটা দিয়ে আছে, সঠিক উত্তর হবে এই ডেডিকেশন। এর মানে এনথিউসিয়াজম মানে হলো কোনো কিছুতে গভীর আগ্রহ বা উদ্দীপনা থাকা। এই যে ডেডিকেশন মানে হলো পুরোপুরি মনোযোগ বা নিষ্ঠা। এই দুটোর মধ্যে অর্থাৎ ভাবগত মিল থাকায় অর্থাৎ ডেডিকেশন এখানে সবচেয়ে কাছাকাছি অর্থ বহন করে। তাহলে আমরা এই অর্থর মানে কি পেলাম, ডেডিকেশন। তাহলে 3 নম্বর আছে দ্য ওয়ার্ড টুর্নামেন্ট ইজ রিলেটেড টু, অর্থাৎ এই টুর্নামেন্ট শব্দটা কি শব্দের জন্য ব্যবহার হয়, কালচার অর্থাৎ সংস্কৃতির সাথে ব্যবহার হয়, এডুকেশন অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হয়, ট্রেডিশনাল ঐতিহ্য ক্ষেত্রে, না স্পোর্টসের সাথে। এটা আপনারা তো বলেন যে সবসময় টুর্নামেন্ট ব্যবহার কিসের ক্ষেত্রে, খেলাধুলা ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যে টুর্নামেন্ট শব্দটি সাধারণত খেলাধুলা প্রতিযোগিতার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এখানে একাধিক দল বা ব্যক্তি অংশগ্রহণ করুন, তাই সুতরাং কিন্তু স্পোর্টস এর সাথে সম্পর্কিত। তার মানে এগুলো আপনারা কমন বিষয়টা ইজিভাবে পারলেন। এর পরেটা দেওয়া আছে দেখুন 21 মার্চ ইজ এ, অর্থাৎ 26শে মার্চ কি। এখানে প্রথম পেজে আপনাকে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে সংখ্যাটা থাকে এই যে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, অর্থাৎ এটা হলো রাষ্ট্রীয় সবথেকে বড় উৎসব। তাহলে প্রথম যে সংখ্যাবাচক আছে সেই প্যাসেজটা আপনি ইজি পারলে এখানে ইজি পারে। তাহলে এখানে দেখুন অপশন দিয়ে আছে রিলিজিয়াস ফেস্টিভ্যাল ডে অর্থাৎ ধর্মীয়, না পলিটিক্যাল ফেস্টিভ্যাল ডে রাজনৈতিক, বা সোশ্যাল ফেস্টিভ্যাল ডে, না ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে। তাহলে এখানে আমাদের যেহেতু জাতীয় কথা বলা হয়েছে তাহলে অবশ্যই আমাদের জাতীয় এবং সোশ্যাল, সামাজিক না, মানে সামাজিক বলতে কিছু কিছু মানুষ পালন করে, সবাই না, কিন্তু জাতীয় বলতে সবাই পালন করে। এই জন্য আমাদের এই ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে কথা নিয়ে আসতে হবে। আমাদের এই সোশ্যাল ফেস্টিভ্যাল ডে নিয়ে আসলে এটা হবে না, কারণ কেউ পালন করলো কেউ করবে না, কিন্তু ন্যাশনাল হলে সবাই পালন করবে। তাহলে আমাদের জাতীয় দিবস হচ্ছে মূলত হলো ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে। এরপরে প্রশ্ন আসে দেখুন ইলুমিনেট অর্থাৎ স্ট্যান্ড ফর, এই শব্দটার মানেটা কি। এখানে ব্যাখ্যা দেওয়া আছে ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা বা আলো দিয়ে উদ্ভাসিত করা। তাহলে এই আলো করার মানে হচ্ছে একমাত্র লাইটের কাছাকাছি হতে হবে। তাহলে দেখুন এই ইলুমিনেট মানে হচ্ছে পুট আউট হইতে পারে না, এই যে লাইট হইতে পারে, পুট অন হইতে পারে না, পুট অফ। এখানে একটা মজার কথা আপনাকে বলি, দেখুন এই যে পুট আউট, পুট অন, পুট অফ, অর্থাৎ এই যে এই সমার্থক বোধে একই শব্দ থাকলে অনেক সময় কনফিউশন হয়। এই জন্য ব্যতিক্রম একটা ওয়ার্ড বের করে নিতে পারলে আপনার উত্তরটা বের করা খুব ইজি হয়। এটা একটু খেয়াল করবেন যে ব্যতিক্রমটা হয়। আর আপনি যদি ওয়ার্ডের মানে জানেন তাহলে তো আর কোনো ঝামেলা নেই। এই যে আপনার এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আপনি এই যে ইলুমিনেট মানে যে আলোকিত করা, দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই শব্দগুলো জানতে পারলে, মানে জানতে পারলে এইখানে আর আপনার ওই দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে আশা করি। তাহলে এফ নাম্বার প্রশ্ন আমরা দেখুন হোল্ড কালচারাল ফাংশন অন 26 মার্চ, মানে 26শে মার্চ অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো গ্রহণ করা হয় কোন প্রতিষ্ঠান করে বা অনুষ্ঠান করে। দেখুন এখানে
ব্রিটিশ কাউন্সিল হওয়ার তো কথা না, কারণ সংস্কৃত 26শে মার্চ ব্রিটিশ কাউন্সিল কেন করবে, তাহলে এটা আসবে না। নজরুল একাডেমিও হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে বাংলা একাডেমি অ্যান্ড শিল্পকলা একাডেমি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এই সংস্কৃত অনুষ্ঠানগুলো এই দুটো সংস্কৃতি করতে পারে, সম্ভাবনা রয়েছে। তারপরে বাংলা কালচার একাডেমি, এমনকি প্রতিষ্ঠান থাকলো এককভাবে, কারণ আমরা দেখুন 26শে মার্চ উপলক্ষে বাংলাদেশে নানা সংস্কৃত অনুষ্ঠানের অনুষ্ঠান করে, যার মধ্যে বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমি অন্যতম। তাহলে মূল কথা হচ্ছে এই বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমি বেশি সংস্কৃত আমাদের অনুষ্ঠান সম্পাদন। তাহলে আমি সঠিক উত্তর 3 নাম্বার দিতে পারি। জি নাম্বারে একটু লক্ষ্য করুন, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা হলো ডিপ্লোম্যাট ইজ হু পারসন হু। তাহলে এই যে ডিপ্লোম্যাট মানে হলো কূটনৈতিক, তাহলে এই মূল্য তো হলো ডিপ্লোম্যাটের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যিনি বিদেশে তার দেশের প্রতিনিধিত্ব করে, তার মানে একটা দূতাবাসের মাধ্যমে যিনি প্রতিনিধিত্ব থাকে, অর্থাৎ রাষ্ট্রদূতের অবস্থানে থাকে, তাকে মূলত বলা হয় ডিপ্লোম্যাটিক। তবে তিনি রাষ্ট্রদূত নয়, রাষ্ট্রদূতের প্রতিনিধিত্ব হিসাবে এবং বিদেশে অবস্থান করে বিভিন্ন কার্য সম্পাদন করেন, আর এম্বাসির মাধ্যমে সম্পাদন করে ডিপ্লোম্যাটিকের কাজ। তাহলে মূল কথা হচ্ছে এখানে দেখুন, এখানে লেখা আছে রিপ্রেজেন্ট হিজ বা হার ওন কান্ট্রি ইন এ ফরেন কান্ট্রি, মানে নিজ দেশে হয়ে বিদেশে কোনো কাজ করা। তাহলে দেখা যাচ্ছে এই কথাটার সাথে মিল আছে। তারপরে ক্রিয়েটস অর্থাৎ অ্যানার্কি অ্যামং পিপল, অর্থাৎ লোকের ভিতর একনায়কতন্ত্র হওয়ার কথা না। তারপরে পার্টিসিপেট ইন গেম হওয়ার তো কোনো কথাই না। তারপরে হচ্ছে হাইলাইটস দেয়ার পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইন্টারেস্ট টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, এটা হওয়ার কথা না। তার মানে ডিপ্লোম্যাট মানে হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। তাহলে এখানে একমাত্র আছে নিজ দেশের মানুষ ভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক, এইটা হলো সঠিক উত্তর। তাহলে রিপ্রেজেন্ট হিজ অর ওন কান্ট্রি ফরেন কান্ট্রি, এইটা হলো সঠিক উত্তর। তাহলে আপনারা যে মাল্টিপল চয়েস এতদিন যেভাবে দেখছেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এইটা আপনারা এইভাবে মনে রাখবেন এবং আরো বিভিন্ন পার্টে, এবং এটা তো একটা পার্টের একটা অংশ দেখালাম, তার মানে আপনি এরকম অনেক পার্টগুলো পাবেন এবং সেইগুলো অনেক মাল্টিপল চয়েস বের করার মজাদার তথ্য পাবেন, এবং নাউন প্রোনাউন গুলো কিভাবে তৈরি করবেন তার থেকে এই ওয়ার্ডগুলো বের করার একটা পদ্ধতি জানবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পার্ট 1 এখানে শেষ করছি। আপনারা পার্ট 2 দেখুন এবং এই উত্তরমালা কিভাবে বের করতে হয় হাতে কলমে, সেটা আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখুন। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন এবং দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।